আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকের ব্লগটা একদম ক্লিনিং দিয়ে শুরু করলাম। তো লাস্ট কয়েকদিন ধরে কিন্তু শীতটা খুবই কম আর খুব সুন্দর রোদ উঠে। আচ্ছা, শীতের কথায় বলায় মনে পড়লো, মানে এই শীতে নাকি আমার অনেক আপুরাই সিক হয়ে পড়ছেন। লাস্ট ব্লগে রাশিদা রহমান আপু কমেন্ট করে বলছিলেন, আমি যে শীতের কথা বললাম, তো উনি বলল যে আপু আপনার উইন্টার তো আমাকে সিক বানিয়ে দিয়েছেন। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তারপরও কেন জানি আমার কাছে অতিরিক্ত শীত হোক আর নরমাল শীত হোক খুবই ভালো লাগে আর কি। তো আমি আপনার জন্য দোয়া করব যেন ভেরি সুন আপনি ঠিক হয়ে যান। সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আপনি আমার প্রতিটা ব্লগ দেখে প্রতিটা ব্লগে খুব সুন্দর করে কমেন্ট করেন এটার জন্য। আর আমি প্রতিটা ব্লগেই চাই আপনাকে একটু থ্যাংক ইউ দেওয়ার জন্য, বাট অন্যান্য কথা বলার মাঝে দেখা যায় আমার আর বলা হয় না। আবার অনেক সময় মনেও থাকে না। এই তো আমার চুলাটা ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে। অনেক দিন হয় আমি চুলাটা এরকম করে ডিপ ক্লিন করি না। ফাইনালি আজকে করলাম। আজকে শুধু চুলা না, আমি অনেক কিছুই ডিপ ক্লিন করব। কারণ লাস্ট ২ মাস আমি আমার মনে হয় ঘরটাকে আমি ভালোমতো ক্লিন করি না, প্লাস কোনো কিছুর যত্ন নিতে পারছি না। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তো ভাবলাম যে আজকের সময়টাকেই কাজে লাগাই। এবার নতুন বছরটা নতুনভাবে শুরু করলাম। আর নতুনভাবে শুরু করার কারণ আমি যে জব জয়েন করেছিলাম সেটা ছেড়ে দিয়েছি। জানুয়ারির ১ তারিখ থেকে আমি আর যাচ্ছি না। আর ছেড়ে দেওয়ার বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে যেমন লিয়ানা, লিয়ানা তো দেখা যায় যে স্কুলে যখন থাকে আমি সেই সময়টা করতাম সকাল ১০টা থেকে নিয়ে ২টা পর্যন্ত। তো সমস্যা হয়েছে যে লিয়ানার স্কুল অফ থাকলে মাঝে মধ্যে যদি অফ থাকে তো সাথে করে নিয়ে যাওয়া যায়, কিন্তু যেমন উইন্টার ভ্যাকেশন যে চলছিল, তো অলমোস্ট তো ২০ দিন অফ ছিল। তো দেখা গিয়েছে ২০ দিনের মধ্যে আমাকে অলমোস্ট প্রতিদিনই তাকে সাথে করে নিয়ে যেতে হয়েছে। এত শীতের মধ্যে আমার সাথে সাথে তাকেও ঘুম থেকে উঠতে হয়েছে। তো আরএমেরও অফিস বন্ধ ছিল বেশ কয়েকদিন। সো ওই যেদিন বাসায় থাকতো লিয়ানাকে রেখে যেতাম, আর না থাকলে আমাকে ওকে সাথে করে নিয়ে যেতে হতো। তো এটা আমার কাছে একটু প্রবলেম মনে হচ্ছিল। প্রতিদিন ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা, আমার সাথে সাথে ওরও কষ্ট হয়ে যায়। প্লাস এক্সাম টাইম, মাঝখানে তো একটা হাফ ইয়ারলি এক্সাম হলো। তো দেখা গিয়েছে যে আমি আমার আম্মুকে এনে রেখেছিলাম, কারণ এক্সামটা দেখা যেত ১২টার মধ্যে শেষ হয়ে যেত। তো আমি তো মাঝখানে এসে ওকে রেখে আবার যেতে পারবো না। তো আম্মুকে নিয়ে এসেছিলাম, বেশ কয়েকদিন আম্মু ছিল। তো এই লিয়ানাকে নিয়ে প্রবলেম। আর যে আমার পার্সোনাল টাইম বলে কোনো কিছু থাকতো না। আমি যে ২ মাস জব করেছি, আমার কাছে মনে হয়েছিল আমি পুরো রোবট হয়ে গিয়েছিলাম। একদম একই রুটিন, সকাল থেকে উঠে রাত পর্যন্ত পুরো টানা কাজের উপর থাকতে হতো। যদি সপ্তাহে ২ দিন আমি অফ পেতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু একদিন মাত্র অফ, আর সেই অফ দিন আমার নিজের পার্সোনাল কোনো টাইম বলে কিছুই থাকতো না। যেদিন বন্ধ থাকতো সেদিন সকাল থেকে নিয়ে ঘরের কাজ, রান্না বাজার এগুলো করতে করতেই শেষ হয়ে যেত। আমি কোনো বাইরে যাওয়ার সময় পেতাম না, একটু রিল্যাক্স করে বসে সিনেমা দেখার সময় পেতাম না। তো এগুলো সব না আমার কাছে খুবই প্যারা মনে হচ্ছিল। তো ভাবলাম যে থাক, অনেক দিন তো করলাম ২ মাস, আর যেহেতু ইচ্ছা ছিল আমার জীবনে কোনো একদিন জব করার, সো ২ মাস করি আর যে কয়েকদিনই করি অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স তো হয়েছে। যদিও আপুটা আমাকে ছাড়তে চাচ্ছিল না, ইভেন উনি বলেই দিয়েছেন যে আপু আপনি ১-১.৫ মাস একটু লিভ নেন, তারপরে এসে আবার জয়েন করেন, কিংবা আপনি যদি জয়েন নাও করেন আপনার জন্য অলওয়েজ ওপেন থাকবে। আপনি যখন মনে করবেন যে আপনার আবার জব করতে ইচ্ছে করছে, আপনি ডিরেক্টলি আমার কাছে চলে আসবেন, আপনার জন্য স্পেস অলওয়েজ খালি আছে। তো এই কাহিনী, সব কিছু মিলিয়ে। যদিও আমি আগেই বলেছিলাম যে আমি কয়েকদিন জাস্ট ট্রাই করে দেখি, যদি না পারি তাহলে আর করব না। তো আমার পক্ষে আর পসিবল হয়নি। আমি ১ মাস করার পরই ছেড়ে দিতাম, কিন্তু আমি ছাড়া আপু, মেয়ে আর আপু, এই ৩ জন ছাড়া না টেক কেয়ার করার মতো আর কেউ ছিল।
আর আরেকজন যে হায়ার করবে ওইটার জন্য তো অলওয়েজ নোটিস লাগানো ছিল, তো ততদিনেও মানে কাউকে পাইনি। আর যখন দেখলাম যে না একজনকে মানে পেয়েছে শপে থাকার মতো, তখনই আমি আপুকে বলে মানে লিভ নিয়ে নিলাম। আমাদের মেয়েদের সংসার আর ছেলেমেয়ের কথা চিন্তা করে কত কিছুই না লাইফ থেকে বাদ দিতে হয়। তো আমি মানে কষ্ট করে কিন্তু করতে পারতাম, জাস্ট মেন রিজন ছিল লিয়ানা, ওরও কষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে পড়াশোনার প্রবলেম হয়। যদি আমার বাসাতে কোনো একটা মানে কেউ থাকতো হেল্প করার মতো, তেমন কিছুই না, জাস্ট হচ্ছে মানে লিয়ানা বাসায় থাকতে পারবে, তার সাথে বাসায় থাকতো, তাহলে কিন্তু আমি আর জবটা মানে ছাড়তাম না, কষ্ট করে হলেও করতাম। তো যাই হোক, কি আর করার। আচ্ছা, আমি তো রান্না দেখাচ্ছি কিন্তু রান্না রিলেটেড কোনো কিছু আপনাদেরকে বলছি না। আমি না আজকে হচ্ছে খুব মজার একটা শুটকি ভুনা করছি। যদিও এটার রেসিপি আমি আপনাদের সাথে এর আগে একবার শেয়ার করেছিলাম। কিন্তু যখন শেয়ার করেছিলাম তখন হচ্ছে যে জিনিসটা দিয়ে আমি রান্না করব ওইটা তখন থাকতো না। এই জিনিসটা হচ্ছে শীতের সময়ে পাওয়া যায়। তো আমি হচ্ছে আবার আজকে রান্না করছি। ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা বাসায় ট্রাই না করে থাকলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো আমি প্রথমে তেল দিয়ে রসুন দিয়েছি, আর রসুনগুলোকে একটু মানে বড় সাইজ করেই কেটেছি, আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন। তারপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো হচ্ছে আমি একটু মানে বড় করে কেটেছি আর কি। এই দুইটাকে ভেজে তারপর যে শুকনো মশলা আছে যেমন হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য একটু জিরা, তারপর কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি শিমলা মরিচ, দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম বাঁশপাতা কিংবা যে শীতল শুটকি আছে সেইটা। তো শুটকিটাকে আমি ভালো মতো কষিয়েছি। আর এখন এই যেই জিনিসটা মানে মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে পেঁয়াজ কলি কিংবা পেঁয়াজ পাতা। এটা দিয়ে এর আগেও আমি দেখিয়েছিলাম। তবে মানে যখন দেখিয়েছিলাম আমার ঘরে হচ্ছে পেঁয়াজ পাতাটা হচ্ছে ফ্রোজেন করা ছিল। তবে ফ্রোজেনটা দিয়ে খেতে অত একটা বেশি ভালো লাগেনি, অনেস্টলি বললাম। এই ফ্রেশ পেঁয়াজ পাতাটা দিয়ে খেতে যতটা ভালো লেগেছে, মানে কি বলবো, আমার এখনও মানে জিহ্বায় পানি চলে এসেছে। তো এখন হচ্ছে সেই পেঁয়াজ পাতাগুলো দিয়ে আমি মানে মসলার সাথে ভালো মতো মিক্স করে নিয়েছি। আর কিছুই করতে হবে না, এখানে পানিও দিতে হবে না। জাস্ট নামানোর আগে ধনেপাতা দিয়ে নামালেই হয়ে যাবে। এই তো রেডি হয়ে গিয়েছে আমার পেঁয়াজ পাতা দিয়ে মজাদার শুটকি ভুনা। এরকম কিন্তু ভাজা ভাজা করতে হবে, আর ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে তেলাপোকা মারার একটা জেল। তো অনেক আপুরাই কিন্তু আমার কাছে এই জেলটা দেখতে চেয়েছিলেন, মানে এইটা না, অন্য একটা দেখতে চেয়েছিলেন। তো আমি কিন্তু তখন আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার সেই জেলটা হচ্ছে আমি ফেলে দিয়েছিলাম। তো আমি হচ্ছে রিসেন্ট আবার কিনেছি। আর এটা হচ্ছে যে আপনার মানে আমাদের দেশি যে জেল সেইটা। এর আগে আমি বাইরেরটা কিনেছিলাম, আর সেটা ইউনিমার্ট থেকে কিনেছিলাম। তো এটা হচ্ছে ডিসিসি থেকে কিনেছি। তো বাইরের যেটা পাওয়া যায় সেটার দাম হচ্ছে 700 থেকে 800 টাকা। আর 700-800 টাকা দেখে না আমি কিনিনি। আর আমাদের দেশের যেটা সেটা হচ্ছে 300 থেকে 350 টাকা। না কেনার রিজন হচ্ছে যে দেখা যায় যে এই জেলটা কিন্তু অল্প একটু ক্যাবিনেটের ভিতর দিলেই হয়ে যায়, আর কিন্তু দরকার পড়ে না। তো এত বড় একটা প্যাকেট কিনে মানে এত দাম দিয়ে তারপর হচ্ছে ফেলে রাখতে হয়। এর আগের বারও আমার সেম হয়েছিল, মানে একবার ইউজ করার পর আর কোনো তেলাপোকাই আসেনি, তো পুরো জেলের প্যাকেটটি আমাকে ফেলে দিতে হয়েছিল এক্সপায়ার্ড হওয়ার পরে। তো এর জন্য ভাবলাম যে দেশীয় যেটা আছে এটা আগে ইউজ করে দেখি যে কেমন। যদি ভালো না হয় তখন হচ্ছে বাইরের যেটা সেটা কিনে দেখা যাবে। তো অনেক আপুরাই মানে দেখতে চেয়েছিলেন, তো ভাবলাম যে আপনাদেরকে একটু করে দেখিয়ে দেই। মানে সুপার শপেও পাওয়া যায় কিংবা গুলশান ডিসিসির যে আপনার কি বলে আপনার ওয়ান টাইম জিনিসপত্র কিংবা ক্লিনিংয়ের যে জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে জিজ্ঞেস করলেই হচ্ছে তারা আপনাদেরকে দিবে। তবে অবশ্যই দামাদামি করে নিবেন, কারণ ওরা কিন্তু অনেক বেশি দাম চায়। এই রোলারটা সম্পর্কে আই থিংক লাস্ট ব্লগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন। আমি শিওর না আপনি এটার কথা বলছিলেন কিনা আপু। তবে আপনি বলছিলেন সোফা ক্লিন করার যে এই জিনিসটা সেটা আমি কোন জায়গা থেকে কিনেছি, এরকম কিছু একটা কমেন্ট করেছেন, আমার মনে নেই। তো আমার কাছে মনে হলো আপনি হয়তোবা এই রোলারটার কথাই জানতে চেয়েছিলেন।
এটা হচ্ছে আমি কি বলে সেটাকে মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছি। মানে যখনই যাই একটা করে নিয়ে আসি কারণ এটা না খুব কাজের আমার কাছে মনে হয়। মানে একবার আপনার সোফা ক্লিন করলেই দেখা যায় অলমোস্ট পুরোটা রোল শেষ হয়ে যায়। তো আমি হচ্ছে যখনই যাই একটা করে এনে রেখে দেই। আর এটা বেশি একটা দামও না যেহেতু মানে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুবই কাজের আরকি। শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম মাছ ভাজা আর পেঁয়াজ মরিচ ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেদিন হচ্ছে মাছ ভেজেছিলাম আর দেখতে না আমার কাছে একটু অন্যরকম লাগছিল। তো ভাবলাম যে একটু রেকর্ড করি আর আপনাদের সাথেও শেয়ার করি। লিয়ানার জন্য হট চকলেট। আচ্ছা, লাস্ট ব্লগে কিচেন ক্যাবিনেট দেখানোর পর অনেক আপুরাই বলেছেন যে খুব সুন্দর হয়েছে। সেই সাথে আইনুন নাহার আপু আপনি বলছিলেন যে আপনি ক্যাবিনেট দেখতে চাননি। জি আপু, আপনি দেখতে চাননি আমি জানি। এর জন্যই কিন্তু আমি আপনার নামটা বলিনি। যখন ক্যাবিনেট বানিয়েছি অনেক আপুরাই বলছিলেন যে ক্যাবিনেট দেখার জন্য অপেক্ষায় রইলাম। আবার কোনো আপু হচ্ছে একদম ইনস্ট্যান্ট দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলেন। আই থিংক যারা মানে এত জলদি দেখতে চেয়েছেন তারা হয়তোবা তাদের কিচেনে মানে বানাতে চাচ্ছিলেন। তো এর জন্য আরকি দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিলেন। মানে আমারটা দেখলে হয়তোবা ওনাদের কিছু একটা আইডিয়া হবে, মানে ইনফরমেশন জানতে পারবেন। এটার জন্য হচ্ছে বারবার কমেন্ট করে আমার কেবিনেটটা দেখতে চাচ্ছিলেন। সেই সাথে আরেকজন আপু মানে বলছিলেন যে আপনি কিভাবে কিচেন অর্গানাইজ করেন, মানে কেবিনেট অর্গানাইজ করেন সেইটার ভিডিও শেয়ার করবেন। আসলে আমি হচ্ছে অলরেডি আমার কিচেন যেই মানে কেবিনেটগুলো অর্গানাইজ অলমোস্ট শেষ। আমি কোনো কিছু তেমন করে রেকর্ড করিনি। কারণ এগুলো রেকর্ড করে অর্গানাইজ করতে গেলে অনেক সময় লাগে। তবে হচ্ছে মানে যেভাবেই করেছি আপনাদেরকে একবার করে মানে দেখিয়ে দিব। আর দুঃখের বিষয় হলো আমি যখন কেবিনেটটা বানিয়েছিলাম তখন প্ল্যান করে বানিয়েছিলাম যে মানে কোনটা কোথায় আমি রাখবো। তো ওই প্ল্যান অনুযায়ী আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, এতটুক ক্যাবিনেট আমার জন্য পারফেক্ট হবে। আমি যা চিন্তা করেছি ওইভাবে করে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবো। কিন্তু বিশ্বাস করেন এখন যখন আমি এটা লাগিয়েছি, লাগানোর পর মানে আমি আমার প্ল্যান মতো কোনো কিছুই রাখতে পারছি না। কারণ স্পেস কম হয়ে গিয়েছে। মানে আমার আগের কিচেনে এত জিনিসপত্র ছিল তার মধ্যে থেকে আমি অনেক কিছু ফেলে দিয়েছি যেগুলো আমার ইউজ করা হয় না। অল্প কিছু জিনিসপত্র রাখার পরেও মানে আগের জিনিসপত্র দিয়ে আমার মানে ক্যাবিনেটগুলো ভরে গিয়েছে। আমি যে নতুন কিছু কিনে মানে নতুনভাবে রাখবো ওইটার কোনো অপশন আমি পাচ্ছি না। সেই সাথে একটু ফ্লেক্সিবল করে জিনিসপত্রগুলো রাখতে চেয়েছিলাম কিন্তু সেটাও পসিবল হয়নি। আগের মতোই হচ্ছে ঠাসাঠাসি করে আমাকে জিনিসগুলো রাখতে হয়েছে। তো কি আর করার, যেভাবে রেখেছি মানে মেসি অবস্থায় যাই আছে আপনাদেরকে কোনো একদিন হচ্ছে মানে দেখিয়ে দিব। তো এখানে না আমি এখন হট চকলেট বানাচ্ছি। বিশ্বাস করেন এই হট চকলেটটা খেতে আমার একদমই ভালো লাগে না। এর আগে আমি আরএমের বার্থডের দিন একবার বানিয়েছিলাম। তো ওই খেয়ে পছন্দ করেছে কিন্তু সামহাও আমার ভালো লাগেনি। তো ইদানিং হচ্ছে লিয়ানা হট চকলেট খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে। আর হচ্ছে তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি ওকে বানিয়ে দিব। তো ডিসিসিতে গিয়ে তারপর স্বপ্নতে গিয়ে আমি যে হট চকলেট মিক্সচারটা পাওয়া যায় ভাবলাম ওইটা কিনে এনে ঝটপট করে ওইটা দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে দিব। কিন্তু ওইটার যে দাম মানে একটা ক্যানের দাম হচ্ছে আপনার অলমোস্ট ১,০০০ থেকে ১১০০ টাকা। আবার হচ্ছে ছোট ক্যানও পাওয়া যায় না। হয়তোবা বড় একটা কিনে নিয়ে আসতাম কিন্তু লিয়ানা এর আগে হট চকলেট কখনো খায়নি। এখন এতগুলো টাকা দিয়ে আমি ক্যান কিনে আনার পর ওর যদি সেটা ভালো না লাগে তখন কিন্তু পুরো ক্যানটাই আমাকে মানে ফেলে দিতে হবে। তো ভাবলাম যে থাক আর কেনার দরকার নেই, আমি ইউটিউব সার্চ করে মানে নিজের মতো করে বানিয়ে দেই। এর আগে আরএমকে যেভাবে আর কি নিজের মতো করে বানিয়ে দিয়েছিলাম। আর সত্যি বলতে ভালোই হয়েছে আমি ক্যান কিনিনি কারণ লিয়ানার হচ্ছে হট চকলেট অত একটা বেশি ভালো লাগেনি, বলে কোল্ডটাই বেশি মজা। সেই সাথে বলছিল কর্ন খাবে, আমার হাতের কর্ন নাকি তার বেশি ভালো লাগে তো সেটাই পুড়িয়ে দিলাম। আর এবছর হচ্ছে আরএমের হাতে ফার্স্ট চা খাচ্ছি, সেই সাথে বাকরখানি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।